সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। বিভিন্ন বিষয়ে থাকবে আজ। আপনারা জানেন আজ অগাস্ট মাসের প্রথম শুক্রবার এবং যথারীতি প্রথম শুক্রবারে বের হয় কর্মসংস্থান রিপোর্ট, ইউএস জব রিপোর্ট নামে যেটিকে আমরা চিনে থাকি। পেরোলের রিপোর্টটা থাকে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পেশালি এই মাসে, সেটি তুলে ধরবো। এর সাথে বেশ কিছু আনুষঙ্গিক ব্যাপার থাকবে যেটি একে একে তুলে ধরবো। গত পরশু ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান তাদের মিটিংও ছিল 31 তারিখে, সেটি শেষ হয়েছে এবং তাদের এসসিপি যেটিকে বলে থাকেন সামারি অফ ইকোনমিক প্রজেকশন এই বছরের জন্য প্রকাশ করেছেন। আমি মনে করি এটি অত্যন্ত মহা গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, সেটিও তুলে ধরবো। এবং শেষ অংশে আমার সাথে থাকবেন বেলায়েত হোসেন বেলাল। স্বাগত জানাচ্ছি আপনাকে, সিইও বাংলা ট্রাভেলস। ওনার এই যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে, এই অবস্থায় যারা বাংলাদেশ থেকে বের হতে চাচ্ছেন বাংলাদেশি পাসপোর্ট নিয়ে, অথবা দেশে যাচ্ছেন অথবা এখান থেকে দেশে যান, তাদের ব্যাপারে ভিসা জটিলতা হতে পারে। জটিলতাটা কত প্রকার, কী কী এবং কীভাবে এটা সমাধান করতে পারেন আপনি। ট্রাভেল ডকুমেন্ট যাদের আছে তারা কি ওমরা করতে যেতে পারেন কিনা, এই সমস্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন তার কাছে থাকবে। আমরা আসছি আপনার কাছে, আমরা চলে যাব দর্শক এখন আমাদের মূল পর্বে। আমরা অনুষ্ঠানের শেষ হয়ে খুব গুরুত্বপূর্ণ বিষয় থাকবে, যদি আমি চাবো আপনি ভেঙে একে একে উপস্থাপন করেন সবার সামনে। আমরা আসছি ফেরত আপনার কাছে, ধন্যবাদ। ওকে, সো যেখানে ছিলাম আমি, আমেরিকার কর্মসংস্থান রিপোর্ট যেটি আজ সকালে শুক্রবার সকালে প্রকাশিত হয়েছে, সেটি একটি বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তার কারণ হচ্ছে গত এক সপ্তাহ ছিল একেবারে দুর্যোগপূর্ণ ফর ওয়াল স্ট্রিট, যেখানে ইনভেস্টার্স তারা বার্ন হয়েছেন, অর্থাৎ বেশ কয়েকবার তারা বিপদের মুখে পড়েছেন। এবং তথ্য পরিসংখ্যান বলছে যে হায়ারিং অর্থাৎ কর্মসংস্থান সত্যিকার অর্থে থেমে এসেছে বলতে পারেন আপনি। সো দ্য হায়ারিং স্লোড অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, আরো বড় ইম্পর্টেন্ট যেটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, আনএমপ্লয়মেন্ট বেড়েছে জুলাই মাসে, অর্থাৎ তার আগের মাসে বেড়েছে, তার আগের মাসে বেড়েছে, গত 3 মাস ধরে আনএমপ্লয়মেন্ট বাড়ছে। স্টক সেল অফ অ্যাক্সেলারেটেড, স্টক মার্কেট যারা আছেন তারা তাদের স্টক বিক্রি করা শুরু করেন। এই জব রিপোর্ট অর্থাৎ কর্মসংস্থান রিপোর্ট বের হওয়ার উইথিন অ্যান আওয়ার, এটি ওয়াজ এ ফ্রেন্জি। আমরা যদি অল স্ক্রিনের প্রথমটি দেখি, উইথ S&P 500 যেটি আপনারা দেখছেন, এটি পড়েছে আজ 2.4%, যেটি আছে সব বড় বড় টেকনোলজিক্যাল কোম্পানি, টেক হ্যাভি ন্যাসড্যাক যেটি আছে, S&P 500 is different, টেক হ্যাভি ন্যাসড্যাক এটি পতন ঘটেছে 3.1%। রাসেল 2000 ইন্ডেক্স, এই যেটি ছোট কোম্পানির ইন্ডেক্স, এরাও বন্ধ হয়েছে আজ 3.4% নেমে এসেছে, অর্থনীতির সাথে সামঞ্জস্য রেখে, অ্যাকর্ডিং টু দ্য ডাটা, তথ্য অনুসারে। তথাপি ফেডারেল রিজার্ভ এবং ফেডারেল গভর্নমেন্ট যেটি তারা বলে যাচ্ছেন যে অর্থনীতি ইজ গ্রোয়িং, ইকোনমি ইজ গ্রোয়িং, অর্থনীতি প্রবৃদ্ধি নাকি বাড়ছে, আনএমপ্লয়মেন্ট নাকি নিম্নমুখী। কিন্তু জব মার্কেট বলছে অন্য কথা। জব মার্কেট বলছে ইট ইজ নট অ্যাজ হট অ্যাট ইট ইউজ টু বি, অর্থাৎ যে পরিমাণ কর্মসংস্থান তৈরি হচ্ছিল, মানুষ ডানে বায়ে কাজ পাচ্ছিল, সেখানে কিন্তু এখন আমরা নেই। স্পেশালি আপনি যদি ইয়াং মানুষ হয়ে থাকেন, ইয়াঙ্গার অ্যাপ্লিকেন্টস যারা একেবারে কলেজ থেকে বের হয়েছেন অথবা কলেজে পড়ুয়া বয়সে আছেন, তাদের জন্য বলছি, ইয়াঙ্গার অ্যাপ্লিকেন্টস যাদের স্পেশালি কলেজ ডিগ্রি নেই, তারা সবচেয়ে বেশি এটি ফিল করছেন। দে ফিলিং দ্য পিঞ্চ দ্য হার্ডেস্ট। হায়ারিং প্রজেকশন এই বছরের জন্য এটি আরো গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, যে পরিমাণ হায়ার হতে পারে। হায়ারিং প্রজেকশন এই বছরের জন্য স্পেশালি ফর কলেজ গ্র্যাজুয়েট ক্লাস, যারা কলেজ থেকে গ্র্যাজুয়েশন করে বের হচ্ছেন, তাদের পরিসংখ্যান বলছে যে এটি গত বছরের থেকেও কম, গত বছরের চেয়ে অনেক নিচে থাকবে। অর্থাৎ আপনার যদি কলেজ ডিগ্রি থাকে, কলেজ থেকে বের হয়েছেন, ইউ আর ইয়াং ফ্রেশ ব্লাড, আপনারও কিন্তু সম্ভাবনা খুব কম। অ্যান্ড দ্য ডাউন টার্ন ইজ পার্টিকুলারলি নোটেবল ইন দ্য ফিল্ড, যে কয়টা ফিল্ডে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে কর্মসংস্থান কমে আসছে বেশ দ্রুতভাবে, এই 4টি ক্ষেত্রে আমি দেখছি: ফাইন্যান্স, ইন্স্যুরেন্স, মার্কেটিং অ্যান্ড রিয়েল এস্টেট। আবার বলছি, ফাইন্যান্স, ইন্স্যুরেন্স, মার্কেটিং এবং রিয়েল এস্টেট, 4টি খাতে আশঙ্কাজনকভাবে হায়ারিং বন্ধ হয়েছে। টেক, আমরা জানি টেকনিক্যাল মার্কেট হিট হয়েছে, কিন্তু ইটস নট ব্যাড। যাদের রিয়েলি গুড, খুব ভালো কোয়ালিটি রাখছেন, কাজ পান, তারা কিন্তু এখনো কাজ পাচ্ছেন। সো এটি একটি আশার ব্যাপার। দ্য স্পাইকিং ইজ আনসার্টেনিটি, অর্থাৎ যেটি আমরা বলে থাকি, এই যে
রিপোর্টটি বের হলো, এই রিপোর্ট বের হওয়ার পরে আগামীর অর্থনৈতিক আউটলুক কি হবে, কি আসতে যাচ্ছে, এ নিয়ে তৈরি হচ্ছে অনিশ্চয়তা। এবং সবচেয়ে বড় প্রশ্ন এখন এসে দাঁড়িয়েছে, দ্য বিগেস্ট কোয়েশ্চেন, যে ওয়েদার দ্য ফেডারেল রিজার্ভ হ্যাজ বিন টু স্লো টু রেজ দ্য ইন্টারেস্ট রেট অ্যান্ড এভিডেন্ট, অর্থাৎ ইন্টারেস্ট রেট যে বাড়িয়েছেন তারা, এটা কি তারা খুব কম করে বাড়িয়ে ফেলেছেন? এখন কাটবেন কবে? এই কমানোটাও কি খুব দেরি হয়ে যাচ্ছে কিনা? ইট ওয়াজ এভিডেন্ট অ্যাক্রস দ্য ফাইন্যান্সিয়াল মার্কেটের সব জায়গায় এই কথাটি প্রতিধ্বনিত হচ্ছিল। আমরা যদি পরবর্তী চার্টটি দেখি, এটি হচ্ছে আজ সকালে যেটি বেরিয়েছে, ইউএস এমপ্লয়ার্স যারা হায়ার করে থাকেন গত মাসে, জুলাই মাসে যেটি শেষ হয়ে গেল, মাত্র 1,14,000 কর্মসংস্থান তৈরি করতে পেরেছেন। এমপ্লয়ার্স অ্যাডেড 114,000 ইন দ্য মান্থ অফ জুলাই। এবং আনএমপ্লয়মেন্ট রেট কোথায় আছে চলুন সেটিও দেখে নেই। আনএমপ্লয়মেন্ট পরবর্তীতে আমরা দেখি, ওকে, আনএমপ্লয়মেন্ট রেট আপনারা যেটি দেখছেন সেটিও বেড়েছে 4.3%। এটি কিন্তু 0.1% প্রতি মাসে বাড়ছে। এটি হচ্ছে গত অক্টোবরের 2021 সালের পর সর্বোচ্চ পর্যায়ে আছে। অনেকে প্রশ্ন করছেন আমরা কি উল্টো পথে হাঁটছি কিনা আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে। উই ডোন্ট নো ইয়েট, এখনো আমরা জানি না, বাট এটি একটি আশঙ্কার ব্যাপার। ইন্টারেস্ট রেট কাট ইন সেপ্টেম্বর, এটি এখন আমরা শুনছি, এবং এটির ব্যাপারে আপনি কতখানি প্রিপেয়ার, কারণ অনেক কিছু পরিবর্তন হতে যাচ্ছে। বাই দ্য ওয়ে, আপনারা সবাই জানেন ইতিমধ্যে ফেডারেল রিজার্ভের মিটিং শেষ হয়ে গেল জুলাইয়ের 31 তারিখে। এই মিটিং অর্থাৎ গত পরশুদিন বুধবার, যেটি আমি আমার বিভিন্ন দ্য ভিউজ অনুষ্ঠানে প্রতিবার বলেছি যে জুলাইয়ের 31 তারিখে ইন্টারেস্ট রেট কমছে না, এবং আদতে হলো তাই। তার অর্থ ইন্টারেস্ট রেট যেখানে ছিল 5.5% ওখানে থেকে গেল। দিস ইজ আন্তঃব্যাংকের যেটি ইন্টারেস্ট রেট হয়েছে, আপনার আমার জন্য নয়। ওকে, ব্যাংক টু ব্যাংক যে রেট আছে, ফেডারেল ফান্ড রেট যেটিকে আমরা বলে থাকি, 5.5%। বাড়েওনি, কমেনি। অনেকে বলছিলেন কমতে পারে, নো ইট ডিডন্ট হ্যাপেন। আমরা বলছিলাম ফ্রম টিবিএন যে এটি কমার সম্ভাবনা নেই 31 তারিখে। আমরা আরও বলেছি সেপ্টেম্বরে এটি কমতে পারে, একটি সম্ভাবনা আছে। কতখানি কমতে পারে সেটি ব্যাপকভাবে তুলে ধরেছিলাম গত সপ্তাহে। এখন প্রশ্ন হচ্ছে, সেপ্টেম্বরে তো রেট কাট হবে মোটামুটি নিশ্চিত, আসলেই কি তাই? এবং সেটি যদি হয়ে থাকে, আমরা কি প্রিপেয়ার্ড কিনা, আমরা কি তৈরি কিনা সেই পরিবর্তন নেওয়ার জন্য। অ্যান্ড দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন সেটি এক এক করে তুলে ধরবো। মার্কেট যেটি আছে, স্টক মার্কেট, তারা অলরেডি প্রাইসিং করে নিচ্ছেন, তাদের যে প্রাইসিং ইন বলে আমরা বিভিন্ন জিনিসের সাথে সামঞ্জস্য তৈরি রাখার, তারা বলছেন 100% নিশ্চয়তার সাথে যে ইন্টারেস্ট রেট কমতে যাচ্ছে সেপ্টেম্বরে। কতখানি নিশ্চিত? 100% নিশ্চিত তারা বলছেন, not 99%, not 99.9%. We are talking about 100% chance, 100% chance. Yes, আমি অনেকে বলবেন it's very well, it is, কিন্তু এটি হচ্ছে সত্য। সো আমি চাই আপনারা পরবর্তী যে চার্টটি আছে একটু দেখে নিন। I want you to take a look at this one. এটি যে চার্টটি দেখছেন আপনারা, it is ওকে, এটির আগে আমার মনে হয় আরেকটি চার্ট ছিল, যদি আমরা দেখি। ওকে, থ্যাংক ইউ। আমরা এই চার্টটির কথা বলছিলাম। এই চার্টটি আপনারা দেখছেন, এটিতে কি বলছে, ফেডারেল রিজার্ভ নেক্সট মিটিং যেটি আছে, আগামী মিটিংটা হচ্ছে সেপ্টেম্বরের 18 তারিখে। এই মার্কেট এখন এক্সপেকটেশন করছেন, মার্কেটের আশাবাদ হচ্ছে এই কামিং মিটিংয়ে, যেটি আপনারা দেখছেন এটি আসছে সিএমই ফেড ওয়াচ টুলের মাধ্যমে, আপনারা দেখে নিতে পারেন। এটি আমি যখন দেখছিলাম তখন বলছিল যে 88.5% সম্ভাবনা ইন্টারেস্ট রেট কমবে। কতখানি কমবে? 0.5% কমবে অ্যাট দ্যাট মিটিং অন সেপ্টেম্বর 18। তথাপি 11.5% সম্ভাবনা আছে যে ইন্টারেস্ট রেট 0.25 নয়, 0.5%, 50 বেসিস পয়েন্ট যেটিকে আমরা বলে থাকি, কমতে পারে। অ্যান্ড দের ইজ এ 0% চান্স, 0% সম্ভাবনা আছে যে ইন্টারেস্ট রেট যেখানে আছে সেখানে থাকবে। দে উইল কিপ দ্য ইন্টারেস্ট রেট অ্যাট দ্য সেম রেট ওয়ার ইট ইজ টুডে। এরকম সম্ভাবনাও তারা কথা বলছেন। সো তাহলে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, and this is really a big question, that is, যদি এই শতাংশের কথা তো আমরা শুনলাম, 100% সম্ভাবনা, 11% সম্ভাবনা, আরো বেশি কমতে পারে, 0% সম্ভাবনা যে কমবে না। কিন্তু যদি এই সমস্ত পিপলই
সবাই যারা আছেন সবাই ভুল হয়ে থাকেন। হোয়াট ইফ আ লট অফ পিপল থিঙ্কিং যে ইন্টারেস্ট রেট কমবে এবং তারা সেট হয়ে বসে আছেন যে এটি কমতে যাচ্ছে, কি হবে যদি না কমে? সবচেয়ে বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট কি তাদের জন্য অপেক্ষা করছে সেপ্টেম্বরে, আমাদের সবার জন্য? ইজ দিস রিয়েলি গোয়িং টু হ্যাপেন? ইন্টারেস্ট রেট কি আসলে কমতে যাচ্ছে কিনা? এখন সবচেয়ে বড় ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে এটি। সো গতকালের আগে বুধবার অ্যাকচুয়ালি জেরোম পাওয়েল, চেয়ারম্যান অফ দ্য ফেডারেল রিজার্ভ, উনি যথারীতি এসেছিলেন, তার প্রস্তুত করা বক্তৃতা রেডি ছিল আগেভাগে। আমার তারা জানেন কি বলতে যাবেন। আমি কিছু অংশ আপনাদের কাছে তুলে ধরবো, কিন্তু আমরা যেটি বেশ শুনবো সেটি হচ্ছে উনি বলছেন যে কনফিডেন্স, অর্থাৎ উনাদের যে আত্মবিশ্বাসটি, এই যে উনাদের যে আত্মবিশ্বাসটি ইন্টারেস্ট রেট কমিয়ে নিয়ে আসার, উইল কাট দ্য স্টার্ট ইন সেপ্টেম্বর, মিনিং উইল শো ইউ হোয়াট গার্ডেন পিপল সো কনফিডেন্ট। অর্থাৎ মানুষ কেন আত্মবিশ্বাসী হয়ে গেল হঠাৎ করে যে ইন্টারেস্ট রেট আসলেই কমতে যাচ্ছে সেপ্টেম্বর মাসে। সো দ্য ফেডারেল রিজার্ভ তাদের যে মিটিং ছিল জুলাইয়ের 31 তারিখে, এটিকে বলা হয় এফওএমসি মিটিং। এই মিটিংয়ে তারা প্রেস কনফারেন্স করেছেন এবং তাদের প্রেস কনফারেন্সের পরে এটি দৈর্ঘ্য ছিল 47 মিনিট ব্যাপী, প্রায় ঘন্টাখানেক। এবং আমি এই 47 মিনিটের যে ব্যাপক কথাবার্তা এটিকে খুব ছোট আকারে আপনাদের সাথে তুলে দেবো, আমার মনে হয় 5 মিনিটেরও কম সময়। অ্যান্ড এটি অনেক লম্বা, কিন্তু আই উইল ট্রাই টু সেভ ইউ দ্য টাইম সো অ্যান্ড সাফারিং অলসো। সো আরেকটি জিনিস হচ্ছে আই ওয়ান্ট টু গিভ ইউ আর ইন্টারপ্রিটেশন, অর্থাৎ এই যে কথাগুলো জেরোম পাওয়েল বলে গেলেন, বিভিন্ন প্রশ্ন শুনলেন, এটির অর্থ আসলে কি সেটি আমি তুলে ধরবো এবং আমার মতামত কিছু আছে সেটি আমি তুলে ধরার, কারণ অনেক কিছু আছে যেটা আপনারা নিজেরাই দেখবেন। এখন জেরোম পাওয়েল উনি অনেক প্রশ্নের উত্তর দিয়ে খুব ফ্যান্সি টেকনিক্যাল ভাবে বের হয়ে আসার চেষ্টা করেছেন অনেক প্রশ্নে। হি ওয়ান্টেড টু গেট আউট টেকনিক্যাল এন্ড হি ট্রাইস টু গেট ফ্যান্সি। আপনি যদি জিজ্ঞাসা করেন, কারণ এমন শব্দ ব্যবহার করা হচ্ছে, অনেকে হয়তো বুঝবেন, অনেকে বুঝবেন না। বড় বড় শব্দ ব্যবহার করা হচ্ছে এবং খুব চারিদিক থেকে ঘুরেছেন উত্তরের বা প্রশ্নের, কিন্তু অনেক কিছু আছে উত্তর দেননি তিনি। হি ড্যান্স অ্যারাউন্ড দ্য কোয়েশ্চেন্স, রাইট, অ্যান্ড নট রিয়েলি গেভ অ্যান্সার। আমার মনে হয় হি ডাজন্ট ইভেন হ্যাভ এ গুড অ্যান্সার। আমার মনে হয় না ওনার কাছে সবকটির ভালো অ্যান্সার ছিল, বাট উনি কিন্তু চারিদিক থেকে ঘুরেছেন, কয়েকটি প্রশ্নের উত্তরই দেননি। উত্তর দিয়েছেন এমনভাবে যেটি আসলে উত্তর দেওয়া নয়। অ্যান্ড দিস ইজ দ্য ট্রুথ অ্যাবাউট দিস এফওএমসি মিটিং। সো আমি যেটা করবো, আই ওয়ান্ট টু টেল ইউ হোয়াট ইজ হ্যাপেন, আপনাদের দেখাবো হোয়াট হ্যাপেন, আপনারা বলবেন যে কি মনে করেন এবং পরে আমি আমার কথা তুলে ধরবো। সো লেটস স্টার্ট। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আমার কাছে আছে 5টি ভিডিও ক্লিপ যেটি আমি তৈরি করে রেখেছি আপনাদের কাছে। সো দ্য ফার্স্ট ওয়ান যেটি হবে, এটা স্ট্রেট টু দ্য পয়েন্ট, একেবারে সোজাসুজি তারা পয়েন্টের যে রিপোর্টার ছিলেন নিয়ে গেছেন। দ্য রিপোর্টার জিজ্ঞেস করেছেন, মার্কেট আশা করছে, স্টক মার্কেট, অর্থনীতিবিদরা তারা আশা করছেন যে তুমি বা আপনারা ইন্টারেস্ট রেট কমাতে যাচ্ছেন সেপ্টেম্বরে। সো এইটাই যদি কেস হয়ে থাকে, ইটস ভেরি সুন, কয়েকদিন পরেই, আমরা অগাস্টে আছি, আগামী মাসে সেপ্টেম্বর। সো তোমরা এই মুহূর্তে সেটা করছো না। ওয়াই ডোন্ট ইউ কাট দ্য ইন্টারেস্ট রেট রাইট নাও? এখনই কেন করলেন? আমরা তো মাত্র 4 সপ্তাহের কথা বলতেছি। ওয়াই নট? ওয়াই ওয়েট? কেন এতদিন ধরে আমরা অপেক্ষা করছি? কেন ওয়েট করছি এত বেশি? এর উত্তরে জেরোম পাওয়েল, ফেডারেল রিজার্ভ প্রেসিডেন্ট, উনি চেয়ারম্যান, দুঃখিত, উনি বলছেন যে কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয় নাই। নো ডিসিশন হ্যাজ বিন মেড ফর সেপ্টেম্বর। এখনো উনি জোর গলায় বলছেন সেপ্টেম্বরে কোনো ডিসিশন তারা এখনো নেননি। উনি আরো বলছেন এটা কোনো গ্যারান্টি নেই যে সেপ্টেম্বরে হতে যাচ্ছে, অর্থাৎ ইন্টারেস্ট রেট কমানো হচ্ছে। দ্যাটস হোয়াট হি সেড। ওকে, সো উনি বলছেন যে এটি হতে পারে সেপ্টেম্বরে এবং তার আগেও হতে পারে। আপনারা নিজেরাই দেখলেন উনি কি বলেছেন, উত্তর দিয়েছেন। আবার এটি সামহাও আমরা ধরে নিতে পারি যে উত্তরটি দিয়েছেন।
বাট আপনি যদি ভালো করে বোঝেন দেখবেন আসলে উনি উত্তরটি দেননি। এনিওয়ে আপনারা দেখলেন নিজেরাই। দ্য decision to cut the interest rate will be based on test of confidence। উনি বলছেন যে সিদ্ধান্ত তারা ইন্টারেস্ট রেট কমাবে নেবেন এটি নির্ভর করবে তাদের আত্মবিশ্বাসের উপর। কাজে পরবর্তী প্রশ্ন যেটি ছিল যে তাহলে why are you not confident and what are you not confident about? কি এমন বিষয় আছে যেটির ব্যাপারে আপনি এখনো বা আপনারা ফেডারেল রিজার্ভ আত্মবিশ্বাসী নয়? কোন স্পেসিফিক ব্যাপারটিতে, কোন একেবারে নির্দিষ্ট ব্যাপারটিতে আপনারা আত্মবিশ্বাসী নন? এই প্রশ্নটি হচ্ছে পরবর্তীতে, এবং তারা কিছু উদাহরণ দিয়েছেন। কনফিডেন্ট অ্যাবাউট দ্য ওয়েজ ইনফ্লেশন, মেবি মানুষ বেশি বেতন পাচ্ছেন এইটির ব্যাপারে আপনার কনফিডেন্স না, নিশ্চিত না, যে অথবা মানুষ যে বেতন পাচ্ছেন এইটা ইনফ্লেশন কমে আসছে না যেভাবে নেমে আসা উচিত, এই ক্ষেত্রে এই ব্যাপারে নিশ্চিত না, নাকি থাকা খাওয়ার খরচ শেল্টার ইনফ্লেশন যেটি বলে থাকি, নাকি এনার্জি ইনফ্লেশন, ফুড প্রাইসেস, হোয়াট ইজ ইট? এই ছিল আসল কথা। কোন ব্যাপারটিতে দে আর নট রিয়েলি কনফিডেন্স, কোন ব্যাপারটি তারা নিশ্চিত না, কোন ব্যাপারটিতে তারা বুঝতে পারছেন না যে তারা আত্মবিশ্বাস যথেষ্ট হয়েছে যে ইন্টারেস্ট রেট কাটতে পারেন। হোয়ার ইজ দ্য ল্যাক অফ কনফিডেন্স কামিং ফ্রম? যে নিশ্চয়তা তারা খুঁজছেন, যে আত্মবিশ্বাসটি তারা খুঁজছেন এই ব্যাপারটিতে, এটি আসছে কোত্থেকে? এটি যে পাচ্ছেন না তার আত্মবিশ্বাসটি, হোয়ার ইজ ইট কামিং ফ্রম? কোথায় এটি, সমস্যাটি কোথায়? সো জেরোম পাওয়েল again answered যে he does not have a specific, he did not, আসলে এই উত্তরে উনি কোনো স্পেসিফিক কোনো কথা বলেননি যে এই ব্যাপারটিতে বা ওই ব্যাপারটিতে। he gave a very broad answer, খুব বড় সড়ো একটি উত্তর দিয়েছেন, কিন্তু কোনো নির্দিষ্ট করে কোনো কিছু বলেননি। উনি আরো বলেছেন যে 2023 সালের শেষের দিকে, গত বছরের কথা বলছি, ইনফ্লেশন তথ্য যে রিপোর্টগুলি আসছিল ওয়াজ গুড। উনি বলছেন সেই রিপোর্টগুলি ভালো ছিল। অক্টোবর নভেম্বর ডিসেম্বরে উনি বলছেন যে ভালো তথ্য আসছিল, রিপোর্টগুলো বলছিল যে ইনফ্লেশন কমে আসছে, এবং তখন উনি বলছেন ওনাদের কনফিডেন্স, ওনাদের যে আত্মবিশ্বাস, যে ইন্টারেস্ট রেট কমে আসা উচিত বা কমিয়ে আনা উচিত, এটি বাড়ছিল। হি ওয়াজ গেইনিং কনফিডেন্স, যেটি উনি বলছেন। বাট ইনফ্লেশন আপনারা জানেন পরবর্তীতে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই বছরের প্রতিবারই কিন্তু উপরের দিকে বেড়েছে। And that basically উনি বলছেন shook his confidence, এটি তার আত্মবিশ্বাস নড়িয়ে দেয় যে এখন হয়তো সময় নয় ইন্টারেস্ট রেট কমিয়ে আনার। বাট দ্য ইনফ্লেশন রিপোর্ট ইন এপ্রিল, আপনারা জানেন যে এপ্রিল, মে, জুন, গত 3 মাসের, এটি কিন্তু প্রতিবারই অ্যাকর্ডিং টু তাদের রিপোর্ট অনুসারে, আমি বারবারই বলেছি যে আমার আত্মবিশ্বাস কম এই ব্যাপারে, আই রিয়েলি হ্যাভ সিরিয়াস ডাউট অ্যাবাউট দিস রিপোর্ট। সো এনিওয়ে তাদের রিপোর্ট অনুসারে আমি যদি সেটিকে নিয়ে নেই, এপ্রিল, মে, জুন, না জুলাই এখনো আসেনি, এটির আমরা উনার বলছেন তথ্য ভালো বেরিয়েছে। সো এখন উনি বলছেন যে এই 3 মাস দেখার পরে উনারা মনে করছেন আমাদের কিছুটা হলো আত্মবিশ্বাস বেড়েছে যে আমরা ইন্টারেস্ট রেট হয়তো কমিয়ে আনতে পারি। পাউল উনি কোনো হ্যাজ নট গেইন এনাফ কনফিডেন্স বলেছেন, যদি আত্মবিশ্বাস আমাদের বেড়েছে কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাস বাড়েনি যে আমরা এই মুহূর্তে এটা কাটবো। ইয়েট উনি বলছেন যে he wants to see some more good data. What kind of data? আরো কিছু ভালো রিপোর্ট উনি দেখতে চান। ওকে, আপনারা নিজেরাই শুনেন। একটা জিনিস হয়তো আপনারা খেয়াল করেছেন অথবা অনেক খেয়াল করেননি, কিন্তু আমি আশা করছি আপনারা খেয়াল করেছেন যে জেরোম পাওয়েল উনি বলেছেন তারা কি করবেন, তারা তাদের ইকোনমিক প্রজেকশন যেটি আছেন সেটিকে আপডেট করবেন নেক্সট মিটিং, উইচ ইজ ইন সেপ্টেম্বর, আগামী মাসে, অর্থাৎ এসইপি যেটি আছে, সামারি অফ ইকোনমিক প্রজেকশন, এটি কিন্তু তারা আপডেট করবেন এই সামনের মাসে। কেন? সো উই উইল সি, আমরা দেখবো ইন দেয়ার নেক্সট মিটিং ইন সেপ্টেম্বর। আমার মনে হচ্ছে দিস ইজ গোয়িং টু বি আ হিউজ মিটিং। এটি সব অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং হিউজ ইন টার্মস অফ দ্য সিচুয়েশন। আমরা যে সিচুয়েশনে এখন আছি, আনএমপ্লয়মেন্ট বাড়ছে, কর্মসংস্থান কমছে, অর্থনীতি শীতল হয়ে আসছে এবং ইনফ্লেশন সেইভাবে কমছে না। সো খুব গুরুত্বপূর্ণ একটি সময় আমরা দাঁড়িয়ে আছি, খুবই গুরুত্বপূর্ণ একটি সময় দাঁড়িয়ে আছি। সো এই কারণে আমি বলছি ইট ইজ গোয়িং টু বি হিউজ মিটিং, বিকজ অবভিয়াসলি একেবারে শিওর there is the interest cut expectation. আপনারা সবাই জানেন
এই মিটিংয়ে একটি এক্সপেকটেশন, সবচেয়ে বড় এক্সপেকটেশন, সবার আশাবাদ যেটি আছে, বড় বড় পণ্ডিত, অর্থনীতিবিদ, স্টক মার্কেট, তারা আশা করছেন যে সেপ্টেম্বরে ইন্টারেস্ট রেট কমতে যাচ্ছে। এটি তো একটি আছেই বড় ব্যাপার, বাট দে অলসো রিলিজ, তারা কি করবেন, তারা প্রকাশ করবেন তাদের আপডেটেড প্রজেকশন এই বছরের বাকি সময়ের জন্য, ফর দ্য রেস্ট অফ দিস ইয়ার, অর্থাৎ সেপ্টেম্বরে যেটি প্রকাশ করবেন দ্য এসইপি, সেটি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3 মাসের জন্য থাকবে, 4 মাসের জন্য থাকবে, এবং এই 4 মাসে আমাদের বলে দিবে হোয়াট দে আর প্ল্যানিং। সো আমি মনে করি সেপ্টেম্বর 18 তারিখে যে মিটিংটা আছে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তো অবশ্যই থাকবো, নিয়ে আসবো সম্পূর্ণ অ্যানালিসিস আপনাদের কাছে। নাও দ্য নেক্সট ক্লিপ যেটি আছে, এই ক্লিপটি খুবই শর্ট, 20-25 সেকেন্ডের মতো, খুবই শর্ট, ছোট্ট একটি। প্রশ্নটি হচ্ছে, ফেডারেল রিজার্ভ যদি ইন্টারেস্ট রেট কমিয়ে আনে, যদি কমায় সেপ্টেম্বরে, সবাই ধরে নিচ্ছে কমাবে, যদি কমায়, তাহলে এটি কি আসলে 0.5% হবে, নাকি যেটি সবাই আশা করছেন তার চেয়ে বেশি হবে কিনা, নাকি এটি 0.25%, 25 বেসিস, আর সিম্পল কোয়েশ্চেন, এটি কি 25 বেসিস পয়েন্ট হতে যাচ্ছে, কমছে, নাকি 50 বেসিস পয়েন্টে কমছে? সো জেরোম পাওয়েল উনি যেটি বলেছেন যে তারা দে আর নট থিঙ্কিং অ্যাবাউট দ্যাট রাইট নাও। তারা এই কমানোটা বা কতখানি কমবে এই ব্যাপারে মোটেও তারা এখনো তাদের চিন্তাতেই আনেননি রাইট নাও অ্যাট দিস। ইটস নট এ ডিসিশন অ্যাজ অফ ইয়েট বিন মেড। এখন পর্যন্ত তারা এই সিদ্ধান্ত নেয়নি। বাট আমাকে যদি জিজ্ঞেস করেন, ইন মাই ওপিনিয়ন, নো, আই ডোন্ট থিঙ্ক সো। আমার মনে হয় না, এবং আমার মনেও হয় না 0.5% অর্থাৎ 50 বেসিস পয়েন্টে কমতে যাচ্ছে। আমার মনে হয় না ইটস অন দ্য টেবল। এটি কোনো অফারই না। এই অফারটি টেবিলে আছে, আলোচনার টেবিলে আছে বলে আমি মনে করি না। সো আপনারা শুনলেন, অ্যাজ অফ টুডে এখনো ডিসিশন বাড়েনি। ভেরি কনফিউজিং, একবার এটা বলছেন, একবার সেটি বলছেন। ওকে, না, পরবর্তী যে ক্লিপটি আমরা দেখব সেটি হচ্ছে, প্রশ্নটি হচ্ছে যে আসলে আমেরিকান যারা, আমরা সবাই যারা আছি এখানে বাস করছি, হোয়াট ইজ বেটার ফর অল দ্য পিপল? এবং দুটি অপশন দেওয়া হচ্ছে। অপশন 1, নাম্বার 1, কোনো রকম ইন্টারেস্ট রেট না কাটা বা না কমানোর, ডু নট কাট ইন্টারেস্ট রেট। ইফ দে ডোন্ট কাট ইন্টারেস্ট রেট, দেন হোয়াট হ্যাপেন্স? তারা কি করবেন? যদি না কাটেন, তাহলে ইন্টারেস্ট রেট না কমে, যদি তারা ইনফ্লেশনকে সাপ্রেস করবেন, অর্থাৎ কমিয়ে আনতে পারবেন, দমিয়ে আনতে পারবেন। বাট ইফ দে ডু কাট ইট, যদি তারা কাট করেন, কমিয়ে আনেন ইন্টারেস্ট রেট, এটি কিন্তু অর্থনীতিকে রিয়েলি, ইট কুড পুট ইকোনমি ইন ট্রাবল। অনেকে মনে করছেন ইট ক্যান হার্ট দ্য ইকোনমি, ইটস গোয়িং টু হার্ট দ্য লেবার মার্কেট। অর আপশন, যদি না কমান, দুঃখিত আমি ভুল বলেছি, যদি না কমান, একেবারেই কোনো রকম না কমে, তাহলে লেবার মার্কেটে এটার প্রভাব পড়বে, অর্থনীতিতে এটার প্রভাব পড়বে, এবং এটি ব্যাপকভাবে অর্থনীতিকে স্লো ডাউন করে নিয়ে আসবে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. So, option number 2, interest rate কমানো, cut the interest rate. If they do this, তারা যদি এই অপশনটার দিকে যান, if they cut the interest rate, তাহলে কি হবে? অনেকের মনে করছেন, আমিও মনে করি, যদি ইন্টারেস্ট রেট কমিয়ে আনা হয় অতি সত্বর এবং বেশ ভালোভাবে কমিয়ে না, ইট উইল ইনক্রিজ দ্য ইনফ্লেশন, অর্থাৎ দ্রব্য মূল্য বেড়ে যাবে। ইট উইল ইনক্রিজ দ্য ইনফ্লেশন, রেট অফ ইনফ্লেশন। ইট ইজ গোয়িং টু গিভ বুস্ট টু ইকোনমি। অর্থনীতিতে বুস্ট আসবে, ভালো বুস্ট আসবে, সবাই চাঙ্গা হয়ে উঠবেন, অর্থনীতি কিন্তু ভালো বুস্ট হবে, বা দ্রব্য মূল্য বেড়ে যাবে। এবং লেবার মার্কেটের অবস্থাও পুনরায় আগে জায়গায় ফেরত আসবে। It's gonna go back into the labor market. Labor market would be better. So what is a better option? এটা ছিল প্রশ্ন। এই দুটো অপশনের মধ্যে আসলে কোন অপশনটা, কোন জিনিসটি ভালো হবে, কোন জিনিসটি করলে ভালো হবে? What's better for the American people? না, এখানে একটি ব্যাখ্যা করে রাখা ভালো। This is because Jerome Powell, উনি যে উত্তরগুলি দিচ্ছেন, খুব ইট কনফিউজেস পিপল। সবার, আমি নিজেও একটু সন্দিহান হয়ে পড়ি অনেক সময় তার উত্তরগুলি শুনে। এবং আপনারা দেখবেন
Jerome Powell বলছেন Federal Reserve, the Federal Reserve will serve the American people. তাদের কাজ হচ্ছে আমরা যারা আছেন আমেরিকার জনগণকে সাহায্য করা, সহযোগিতা করা by concentrating on the bigger problems. তাদের নজর থাকবে বড় ইস্যুগুলোর দিকে, কারণ পাওয়েল বলছেন the biggest problem for the past few years, গত কয়েক বছর ধরে যেটি ছিল সেটি হচ্ছে ইনফ্লেশন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এটি হচ্ছে নাম্বার ওয়ান ইস্যু ফ্রম ইকোনমিক স্ট্যান্ড পয়েন্ট তার মতে। সো তারা ফোকাস করছেন অন ফিক্সিং হাই বা তারা ফিক্স করার চেষ্টা করছেন ইনফ্লেশন, ইন্টারেস্ট রেট বাড়িয়ে। বাট আরও বলেছেন দুঃখিত, যে লেবার মার্কেট কিন্তু এটার এখন প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে। দ্য লেবার মার্কেট ইজ ওয়ারেন্টিং, এই মুহূর্তে প্রতিক্রিয়া এমনভাবে দেখাচ্ছে যে এটা ডিম্যান্ড করছে যে তারা এখানে অ্যাটেনশন দেন এই মুহূর্তে। দে নিড ইট ওয়ারেন্ট মোর অ্যাটেনশন। অন্য কথায় ঘুরিয়ে বলতে যে লেবার মার্কেট দুর্বল, কর্মসংস্থানের মার্কেট দুর্বল হয়ে আসছে, মানুষ কাজ পাচ্ছে না যেরকমভাবে আগে 1 বছর 2 বছর আগেও কাজ পেত, অ্যান্ড ইটস বিকামিং এ বিগার প্রবলেম, এটি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সো টু ফিক্স দ্যাট ইট উইল বি অ্যাপ্রোপ্রিয়েট টু ডায়াল ব্যাক ইন্টারেস্ট রেট, অর্থাৎ ইন্টারেস্ট রেটে এটি সময় উপযোগী সিদ্ধান্ত হবে। তারা বলছেন তার মতে যে ইন্টারেস্টকে কমিয়ে আনা, ডায়াল ব্যাক অন দ্য ইন্টারেস্ট রেট। সো প্লিজ টেক আ লুক। আমি চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরার আমেরিকান ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানের এবং তাদের বোর্ড মেম্বারের এসিপি FOMC মিটিংয়ের যে ব্যাখ্যাটি তুলে ধরার জন্য। আমি আশা করছি যেটি তুলে ধরার চেষ্টা করেছি, what I put together, এটি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকবে। তার কারণ হচ্ছে আমেরিকার অর্থনীতি পরিচালনা হয় এখান থেকে, এটির এফেক্ট সারা আমেরিকাতে পড়ে, আপনার বাসায় পড়তে বাধ্য, সময়ের ব্যাপার মাত্র। আমেরিকাতে যখন পড়বে এটি সারা পৃথিবীতে তার প্রভাব পড়তে বাধ্য। সো আমাদের সবসময় প্রচেষ্টা থাকে কঠিন ব্যাপারগুলোকে খুব সহজ করে আপনাদের সামনে তুলে ধরা এবং টাইমলি এবং প্রপারলি আপনাদেরকে এই ব্যাপারে ইনফর্ম রাখা, অভিহিত রাখা, এবং আমি আশা করি এটি আপনাদের কাজে লাগবে। আমি চলে যাব আমাদের পরবর্তী সেগমেন্ট। বেলাল হোসেন বেলাল, স্বাগত জানাচ্ছি পুনরায় আপনাকে আরেকবার। বেশ কয়েকটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ব্যাপারে আপনাকে আমি আজ আমন্ত্রণ জানাচ্ছি স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ সময় করে আসার জন্য। আপনি জানেন যে চলমান পরিস্থিতি বাংলাদেশে খুবই জটিল এবং আমরা সবাই চোখ রাখছি সেদিকে, এবং আমরা আশা করছি যে প্রাণহানি যেভাবে হচ্ছে এটি বন্ধ হওয়া অচিরেই প্রয়োজন। অত্যন্ত অত্যন্ত দুঃখজনক ব্যাপার। কিছুক্ষণ পরে শুরু হবে আওয়ার ডেমোক্রেসি, সেখানে এটার ব্যাপক আলোচনা থাকবে। আমি আশা করব আপনারা সেখানে যোগ দেবেন। কিন্তু এই মুহূর্তে এই যে আমি জানি আপনারা আপনার প্রতিষ্ঠান ভিসা প্রসেসিং করে থাকেন, সহায়তা করে থাকেন অনেকেই, কিন্তু এই বাংলাদেশের যে চলমান পরিস্থিতি, এটিতে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার যারা আছেন, অভ্যন্তরে আছেন বা এখানেও আছেন যারা, তারা কি কোনো রকম ভিসা পাওয়ার, বাইরে দেশে যাওয়ার ক্ষেত্রে কোনো জটিলতার সম্মুখীন হচ্ছেন কিনা ভিসা পাওয়ার ক্ষেত্রে? ভাই ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ টিভিএনের সকল দর্শককে। আপনি যেটা বলছিলেন ঠিক সেরকমটাই। বাংলাদেশে যখন প্রটেস্ট শুরু হয়ে গেল, আরব কান্ট্রিতে সাধারণত আপনি বা আমরা সকলেই জানি যে ওপেনলি কোনো আপনার প্রটেস্ট করা যায় না, অথবা রাস্তায় আমরা যেটা আন্দোলন বলি, রাস্তাঘাটে সাধারণত আরব বিক্ষোভ করা, প্রতিবাদ। আরব কান্ট্রিতে কিন্তু নিষিদ্ধ। কিন্তু আমরা হয়তো অনেকে জানি না। এই কথাটি আপনি দর্শকদের একটু ভালো মতো বুঝিয়ে বলেন। এই দর্শক আপনারা প্লিজ যারা ওখানে কাজ করেন, আমি জানি আপনারা অনেকেই দেখে থাকেন, যারা অনেকেই যাবেন ভবিষ্যতে বাংলাদেশ থেকে কাজে, এই কথাটি অত্যন্ত গুরুত্বের সাথে শোনা উচিত আপনাদের প্লিজ। আরো একবার আমি বলি, আরব কান্ট্রিতে মোটামুটি সেটা আপনি নট অনলি সৌদি, আগে আমাদের মাথায় ছিল মেবি সৌদি রাজকীয় অবস্থায় চলে, মেবি সৌদিতে নিষেধ, বাট আরবিক কান্ট্রি সেটা আপনি কুয়েত বলেন, দুবাই বলেন, কাতার বলেন, ওর আপনি সৌদি তো আছেই, এই সমস্ত আরবিক কান্ট্রি যেগুলি আছে ওগুলিতে কিন্তু আপনার রাস্তায় প্রটেস্ট করা অথবা মিটিং করা, মিছিল করা এলাও না। ইয়েস, ইনসাইড অফিস, ইনসাইড রুম আপনি করতে পারেন, নট রাস্তায়, আপনার বাসায় করেন। আপনি যদি রেস্টুরেন্টে হয় সেটাও অ্যাকসেপ্টেবল। সো দিস ইজ আনঅ্যাকসেপ্টেবল, এটা তাদের দেশের নিয়ম ভঙ্গের শামিল। ওকে, সো আমরা যেহেতু ব্যতীত ছিলাম, কারো ভাই কারো বোন, যেটা আমাদের দেশে বন্দি প্রতিবেশী, যেটা আমাদের দেশে হয়ে গেছে দুর্ঘটনা, তো সেজন্য অনেক হয়তো আবেগ ধরে রাখতে পারে নাই। আবেগ ধরে না রাখার কারণে দুবাইতে অনেক
কেই প্রটেস্ট রাস্তায় নামা জি। বা আন্দোলন করা, হ্যাঁ। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে অনেকে অ্যারেস্ট করা হয়। আপনারা হয়তো জানেন 57 জনকে 57 বিভিন্ন হ্যাঁ, আমরা মেয়াদের এই সাজা, ব্যাপারে 3 জনকে report যাবজ্জীবন করেছি, জি। দেওয়া। তারপর থেকে দুবাই গভর্নমেন্ট বাংলাদেশি পাসপোর্টকে, বাংলাদেশ ন্যাশনালিটি যাদের হয়তো আমার আপনার গ্রিন কার্ড আছে, বাট কোনো কারণে এই সামারে আপনি ভ্যাকেশনে যাচ্ছেন দুবাই, আপনার ভিসা ইজিতে হওয়ার কথা ছিল অথবা ভিসা পাওয়ার কথা ছিল, আপনি ফ্যামিলি নিয়ে দুবাইতে যাবেন ভ্যাকেশনে, সামহাও দুবাই গভর্নমেন্ট আমাদেরকে বন্ধ করে ফেলছে। বাংলাদেশ ন্যাশনালিটি যাদের, বাংলাদেশ পাসপোর্ট, গ্রিন কার্ড আছে আপনার, গ্রিন কার্ড Okay. আছে, আপনি ভ্যাকেশনে যাবেন দুবাই, এই সমস্যার কারণে ওরা আমাদেরকে ব্যান করছে। বাট সুখের খবর হচ্ছে আবার গতকালকে থেকে রিওপেন করে ফেলছে। that's a good সো news. 10 ডেজ বাংলাদেশকে ব্যান করা ছিল দুবাই, গতকাল থেকে রিওপেন আমি হচ্ছে। বলবো স্থগিত করে রেখেছিল। স্থগিত ছিল 10 ডেজ। আমরা যেটা জানতাম যে ওরা আমাদেরকে ডিনাইড দিত আর কি, হ্যাঁ, denied So, দিত, ভিসাগুলো visa ডিনাইড ছিল, denied হতো। ভিসা ডিনাইড ছিল। আচ্ছা, তাহলে So, এখন গতকাল যারা বাংলাদেশ থেকে অথবা এখান থেকে যাদের গ্রিন কার্ড আছে, যাদের গ্রিন এখন কার্ড ভিসা প্রসেস করা যাবে, যেতে পারবে। ওদের যে আমাদের মধ্যে যে একটা দূরত্ব ছিল বাংলাদেশের সাথে, হ্যাঁ। দূরত্বের অবসান ডান। দূরত্ব এখন আমরা বন্ধু হয়ে গেছি আবার। ইয়েস, ভিসা অ্যাপ্লাই করা যাচ্ছে, ভিসা দিচ্ছি। ওকে, আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে আমাদের সাথে। ফোনে একজন আছেন, চলুন প্রশ্নটি নিয়ে নিই। কি আছেন আমাদের সাথে ফোনে? জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলুন। জি, আমার একটি প্রশ্ন। প্রশ্নটি করুন। হ্যালো। হ্যাঁ, প্রশ্নটি করুন। প্রশ্নটি করুন। জি, আমার একটি প্রশ্ন। আমি আমার বাচ্চার ইউএস পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছি, 2 মাসের বেশি হয়েছে, এখনো পাসপোর্ট হাতে পাইনি। আগামী সপ্তাহে আমাদের ফ্লাইট। এই অবস্থায় আপনারা কি আমাকে কোনো ধরনের হেল্প করতে পারবেন? একটা মিনিট, আপনার বাচ্চার জন্য আপনি পাসপোর্ট অ্যাপ্লাই করেছেন? জি আপনার বাচ্চার জন্ম এখানে, আমেরিকান পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছেন, কারেক্ট? জি জি। জি। কবে অ্যাপ্লাই করেছেন? 2 মাসের বেশি হয়েছে। এটি কি মেইলের মাধ্যমে অ্যাপ্লাই করেছেন? না, আমি পোস্ট অফিস থেকে অ্যাপ্লাই করেছি। পোস্ট, হ্যাঁ, মেইলের মাধ্যমে করেছেন। ওকে, এখন আপনার প্রশ্ন হচ্ছে আপনি কি কোনো রকম ভাবে এটি বের করে নিয়ে আসতে পারবেন কিনা, কোনো উপায় আছে কিনা, কোনো উপায় আছে কিনা? জি। ধন্যবাদ আরেকটি দর্শক প্রশ্ন। আপনাকে। জানেন আগেও আমরা এই ব্যাপারে আলাপ আলোচনা অনেক করছি। খুব যদি কারো সংক্ষেপে। এরকম যদি কারো এরকম থাকে, ইয়েস ডেফিনেটলি আমরা করি। আপনি যদি আমাদের অফিসে আসেন, আমরা অ্যাপয়েন্টমেন্ট করে দিতে পারবো। আপনি সেম ডেতে 2 ঘন্টায় নিয়ে আসতে পারবেন। আর পেমেন্টের Okay. ব্যাপারে যদি আপনার কোনো কোশ্চেন থাকে, ইয়েস, আপনার যে পেমেন্ট আগে দেওয়া ছিল সেটাতে চলবে, নতুন পেমেন্ট লাগবে না, ওই পেমেন্টই আপনি করতে সো পারবেন। আপনি যিনি ফোন করেছিলেন, আমি সাধারণত এটা করি না, কিন্তু আপনি বাংলা ট্রাভেলসের জ্যাকসনাইটের অফিসে যেতে পারেন। আমি সাধারণত কাউকেই প্রমোট করি না কোনো প্রতিষ্ঠানকে কোনো অনুষ্ঠানে, বাট আপনার খুব এমার্জেন্সি সিচুয়েশন, কিন্তু আপনার হাতে 4 দিন সময় আছে, তারপরে কিন্তু আপনার ফ্লাইট। তো আপনাকে আমি বলবো ওনাদের সাথে ইমিডিয়েটলি যোগাযোগ করেন। ইয়েস, আপনার জন্য একটি ব্যবস্থা আছে, এবং আপনার জন্য ভালো খবর হচ্ছে আপনাকে ডাবল পেমেন্টই করতে হবে না, অর্থাৎ আপনি অলরেডি পেমেন্ট করে রেখেছেন। সো ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করেন। তার কারণ হচ্ছে আগামীকাল শনিবার কিছু হবে না, রবিবার কিছু হবে না, আপনার হাতে একদিন সময় আছে, মানডে। কিন্তু ওনাদের সাথে যদি উইকেন্ডে আপনি যোগাযোগ করেন, মানডে সামথিং উইল হ্যাপেন, ম্যাজিক উইল হ্যাপেন। আপনি আমরা যোগ, আমি কিন্তু আসলে মানডে টিউসডে কিছু একটা হবে। ওকে, আরেকটি প্রশ্ন, যারা ট্রাভেল ডকুমেন্ট আছে তারা সৌদি আরবে যে অনেকে ওমরা করতে চান, এটি কি সম্ভব কিনা? এবং আরেকটি প্রশ্ন হচ্ছে ওই একই সাথে যদি ট্রাভেল ডকুমেন্ট থাকে আপনার, কারণ অনেকেই ট্রাভেল ডকুমেন্ট পারমিশন নিয়ে রাখেন, তার হয়তো ওয়ার্ক পারমিট আছে, এটাতে কি ওমরা ভিসা পেতে পারেন কিনা? এই প্রশ্নটি অনেকবার শুনেছি আমি। ওকে, ধন্যবাদ ভাই। মুহররম মাস, আরবি যে বছর শুরু হয় সেটা হচ্ছে মুহররম, হজের পরে। গত বছর আপনার ট্রাভেল পারমিট দের ছিল না, বাট যাদের গ্রিন কার্ড ছিল তারা যদি কোনো কারণে যেতে ভিসা অ্যারেঞ্জ করতে পারে নাই, এয়ারপোর্ট থেকে ওনারা সংগ্রহ করতে পারতো ভিসা, উমরা ভিসা, ওকে, অর আদার ভিসা। বাট এবছর মুহররম থেকে, হজের পর থেকে সৌদি হজ মিনিস্ট্রি সেটা বন্ধ করে ফেলছে। অর্থাৎ আপনি যদি ট্রাভেল ডকুমেন্ট থাকে আপনি না, ট্রাভেল ডকুমেন্ট আগেও ছিল না। ওকে ওকে ওকে, গ্রিন কার্ড ওলাদের একটা ব্যবস্থা ছিল, Okay. ট্রাভেল ডকুমেন্ট কোনোদিনই ছিল না। ওকে ওকে গ্রিন কার্ড ওলাদের ব্যবস্থা ছিল, ওকে, বাট এবছর থেকে সৌদি হজ মিনিস্ট্রি সেটা পুরোপুরি বন্ধ করছে। যদি আপনার গ্রিন কার্ড ও ট্রাভেল ডকুমেন্ট হয়, অবশ্যই আপনি প্রায়োরিটি ভিসা আগে আপনাকে নিতে হবে। যদি ভিসা থাকে দেন আপনি জেদ্দা যেতে পারবেন, ওকে। সৌদি আরবে যেতে পারবেন। উইদাউট ভিসা এখন আর যেতে পারবেন না। সেটা হচ্ছে আমি বলি এগেইন,
বাংলাদেশ পাসপোর্টের ক্ষেত্রে বলতেছি। হ্যাঁ। সো প্লিজ দর্শক যারা শুনতেছেন অবশ্যই গ্রিন কার্ড থাকলেও গ্রিন কার্ড এবং বাংলাদেশ পাসপোর্ট যদি হয়, ওর যদি ইন্ডিয়ান ওর পাকিস্তানি ওর আদার কান্ট্রি যদি এরকম হয়, আপনাদের জানাশোনা বন্ধু বান্ধব যদি কারো এরকম থাকে, সো আগে যেটা ছিল এখন মহরম মাস থেকে হুইচ ইজ এই কুরবানিদের পর থেকে সৌদি হজ মিনিস্ট্রি সেটা চেঞ্জ করে ফেলছে। দয়া করে আপনার ভিসা নিয়ে তারপরে যাবেন যদি উমরাতে যান সৌদি আরবে। ধন্যবাদ। ওকে, আরেকটি ব্যাপার আছে, আমাদের হাতে সময় কম। ওকে, শিওর। সেটি অনেকগুলো প্রশ্ন আছে। একটি প্রশ্ন, যেই প্রশ্নটি ছিল আমরা উত্তর দিয়ে দিয়েছি, যে আসলে আমার কাছেই ছিল প্রশ্নটি, সেটি হচ্ছে সহজভাবে পাসপোর্ট পেতে হলে কি করে, কারণ এখন অনেক অনেক দেরি হচ্ছে। আপনি মেইল করেছেন, যিনি মেইল করেছেন ফরগেট, আপনার 6 মাসও লাগতে পারে, 9 মাসও লাগতে পারে, আপনার কপালের উপরে ডিপেন্ড করবে। সিচুয়েশন ইজ দ্যাট এতটাই স্লো। সো এটাই শেষের দিকে যোগ করে দিন, আপনি বলেছেন যে এটি করা সম্ভব। আরেকটি ব্যাপার হচ্ছে, এটি নিয়ে ইতিপূর্বে আমি আর আপনি আলাপ করেছিলাম, সেটি হচ্ছে যারা বয়স্ক আছেন আমাদের কমিউনিটিতে, সাধারণত অনেক কিছু মনে রাখতে পারেন না, অনেক নতুন পরীক্ষা দিতে পারেন না, বা ওই মানসিকতাও নেই, ওই শারীরিক অবস্থাও নেই, এরকম থাকে। তারা অনেকে চান যে খুব যদি কোনো মতে পরীক্ষাটি না দিয়ে সিটিজেনশিপ নেওয়ার যায় কিনা, এটি ছোট্ট করে বলবেন। তারপর আমার 2-1টি প্রশ্ন আছে এই বিষয়টির উপর। ডেফিনেটলি। ধন্যবাদ। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি যারা বয়স্ক আছে, যদি সেরকম আপনার সিচুয়েশন থাকে, প্লিজ, আমার অফিসে অনেকেই আসে যারা এমনও আসে 50-45 যে ভাই আমার জন্য করা যাবে কি না। সেটাই বলতেছি আপনাকে, আমি ইন জেনারেল সবার জন্য বলতেছি, আপনার কোশ্চেনটা পুরোটা ক্লিন করে দিচ্ছি। সো আমাকে আপনাকে বুঝতে হবে, যখন আপনাকে ইমিগ্রেশন অফিসার আপনাকে উইদাউট পরীক্ষায় আপনাকে সিটিজেনশিপ দিবে, উনি জাস্ট আপনাকে দেখতে চাচ্ছে যে আপনার কি সমস্যা আছে, কেন আপনি পারবেন না। সেটা আপনাকে আপনার শারীরিক কন্ডিশন, আর আপনি যদি প্রপার ডকুমেন্ট দিতে পারেন যে আমার এই সমস্যার কারণে আমি পারতেছি না, এবং যে ইমিগ্রেশন অফিসার আছে উনি যদি স্যাটিসফাইড হন, ইয়েস ইটস রিজনেবল, ইয়েস দেখতে ওনাকে মনে হচ্ছে ইয়েস উনি পারবেন না, দেন ডান। যদি কেউ 50-45 এরকম এই যে অনেকেই আইদার না বুঝে করেন, অথবা সামহাউ কেন করেন আমি জানি না, আপনাকে এই জিনিসটা বুঝতে হবে আপনি টাকা ইনভেস্ট করার আগে, অথবা আপনি কোথাও টাকা খরচ করার আগে, যে এটা কি আমার জন্য ওয়ার্থেড কি না, আমি কি পাবো কিনা, আমি এলিজিবল কি না পেতে পারেন সেরকম প্রতিবন্ধকতা যদি আপনার ওটাই বলছে আপনাকে, যদি ইয়েস আপনি আর্লি এজে পারবেন, ডেফিনেটলি পারবেন। যদি আপনার সেই রকম সমস্যা থাকে, ওই সমস্যাটা যখন প্রুভ করতে পারেন, ডেফিনেটলি পাবেন। কোয়ালিফাইড যেটা বলতেছিলাম, আমি বুঝতে চাই কোয়ালিফাইড। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে সময়টি অতিক্রম করে চলে এসেছি অনেকক্ষণ আগেই। আমাদের আরো কয়েকটি প্রশ্ন ছিল, সেটি হয়তো পরবর্তী সেশনে আমরা আলাপ করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বেশ কয়েকটি জিনিস পরিষ্কার করে তুলে ধরার জন্য। দর্শক, আমি আশা করি আপনার যাদের সমস্যা থাকে, প্লিজ কন্ট্যাক্ট হিজ অফিস, স্পেশালি যে ভাই ফোন করেছিলেন আপনার বাচ্চার জন্য, কন্ট্যাক্ট হিজ অফিস। আমি ব্যক্তিগতভাবে অনেকে পাঠিয়েছি, they all got helped. so আমি এর চেয়ে বেশি কিছু বলবো না। কিছু যোগ করতে চাচ্ছেন? No, that's all. Thank you হাবিব ভাই, থ্যাংক ইউ টিভিএন কে, টিভিএন এর সকল দর্শককে, সকলে ভালো থাকবেন। আশা করি আমাদের আজকের আলাপ আলোচনা থেকে আপনাদের কিছু না কিছু আমরা উপকার করতে পারবো। ধন্যবাদ। এবং মধ্যপ্রাচ্যে যারা আছেন, অনেকে দেখে থাকেন আমাদের অনুষ্ঠান, আপনাদের বলবো প্লিজ, আমরা জানি আপনারা সবসময় দেশের মানুষের সাথে সহমর্মিতা করে থাকেন, আপনারা রেমিটেন্স যোদ্ধা, আপনারা অনেক কষ্ট করেন সেখানে, তারপরেও দেশের জন্য ভালোবাসার বহিঃপ্রকাশ করেন। অনেক সময় বহিঃপ্রকাশের নিয়মটি জানা না থাকায় এটি খুব দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। আমি আশা করবো সেদিকে আপনারা সচেষ্ট থাকবেন। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। কিছুক্ষণ পরে শুরু হতে যাচ্ছে আওয়ার ডেমোক্রেসি, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, স্পেশালি বাংলাদেশের বর্তমান পরিপ্রেক্ষিতে এবং বিশ্ব যেই বিরাজমান পরিস্থিতি তৈরি হয়েছে, ইসরায়েল, মিডল ইস্ট কনফ্লিক্ট তারা বলে থাকেন, এটি সেখানে আলোচনা হবে। সেখানে থাকবো আমি, আশা করি যোগ দিবেন সেখানে। বিদায় নিচ্ছি এখনকার মতো, শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।